দেখ, আজকে আমরা দেখছি কার্নট ইঞ্জিন। আমরা তো হিট ইঞ্জিনটা ডিসকাস করছিলাম। আগের দিন ক্লাসে আমরা একটা হিট ইঞ্জিন আমরা আলোচনা করেছি, একটা সিম্পল হিট ইঞ্জিন তার কিভাবে কাজ করে সেটাও দেখলাম, সেটা দিয়ে একটা নিউমেরিক্যালও আমরা দেখলাম। এবার আমরা দেখছি কার্নট ইঞ্জিন। কার্নট ইঞ্জিন হচ্ছে একটা রিভার্সেবল ইঞ্জিন যেটা সাইক্লিক প্রসেসে অপারেট করে। এখানে দুটো আইসোথার্মাল প্রসেস আছে, দুটো অ্যাডিয়েবেটিক প্রসেস। ঠিক আছে। আহ এর এফিসিয়েন্সি আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে লেখ, ইট ইজ এ রিভার্সেবল ইঞ্জিন that operates between that operates between a hot reservoir and a cold reservoir। ঠিক আছে। It operates in cyclic process। It উম, আচ্ছা, এবারে আমরা দেখব এর এটা পিভি ডায়াগ্রামে কিরকম দেখতে হয় এর সাইকেল গুলো। এখানে অ্যাকচুয়ালি চারটে স্টেপ আছে। ঠিক আছে, লেখ তাহলে। ইট ফলোজ 4 স্টেপস। দিয়ে নাম্বার 1 লেখ, আইসোথার্মাল এক্সপ্যানশন। আইসোথার্মাল এক্সপেনশন। নাম্বার 2 হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপেনশন। নাম্বার 3 হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। নাম্বার 4 হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। ঠিক আছে। তো এর যে পিভি ডায়াগ্রাম এরকম হয় না, এই একটা আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল এক্সপ্যানশন, তারপর অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, আইসোথার্মাল কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, মানে এইভাবে হচ্ছে জিনিসটা। ঠিক আছে, এইখান থেকে শুরু হয়ে আবার ওখানেই ফিরে আসবে একটা সাইক্লিক প্রসেসে। তাহলে একটা সাইকেল কমপ্লিট হলো, আবার একটা ফ্রেশ সাইকেল শুরু হবে। এইভাবে জিনিসটা কন্টিনিউ হতে থাকে। ঠিক আছে। তো এই ডায়াগ্রামটাই আর একবার ড্র করছি একটু বড় করে। দেখ, এ, বি, সি, ডি। দেখ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই চারটে প্রসেস। ঠিক আছে। এতে আমি ধরে নিচ্ছি প্রেসার P1, ভলিউম V1, টেম্পারেচার T1। প্রথমটা আইসোথার্মাল, তাহলে এখানেও টেম্পারেচারটা T1ই থাকবে, শুধু প্রেসার P2, ভলিউম V2 হয়ে গেছে।
এখানে আবার প্রেসার হয়ে গেছে P3, ভলিউম V3, টেম্পারেচার এখানে চেঞ্জ হয়ে হচ্ছে T2, আর এখানে হচ্ছে P4 V4, এখানে হচ্ছে এখানটাও T2 থাকবে। তো এখানে আমরা যেটা ধরছি ওই T1 T2টা হচ্ছে হট রিজার্ভার আর কোল্ড রিজার্ভারের টেম্পারেচার, ঠিক আছে। লেট হিয়ার T1 ইজ ইকুয়াল টু টেম্পারেচার অফ হট রিজার্ভার, T2টা হচ্ছে টেম্পারেচার অফ কোল্ড রিজার্ভার, ঠিক আছে, এটা করে নিলাম। তো এখানে এই চারটে প্রসেস পারফর্ম করা হচ্ছে: আইসোথার্মাল এক্সপ্যানশন, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, আইসোথার্মাল কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন করে আবার ইনিশিয়াল স্টেটে ফেরত এনে আবার ফ্রেশ সাইকেল শুরু করা হচ্ছে। তো একটা একটা করে বলছি। নাম্বার ওয়ান হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন। আইসোথার্মাল এক্সপ্যানশন এটা হচ্ছে এ থেকে বি, ঠিক আছে। আচ্ছা, আইসোথার্মাল প্রসেসে কি হচ্ছে, যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তাই আমরা বলছি যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এটা কিন্তু জিরো হবে, ঠিক আছে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হচ্ছে জিরো। কি বলছি বোঝা যাচ্ছে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি জিরো, এই কারণে ওই ডাব্লিউ ইজ ইকাল টু কিউ হবে কিন্তু, মানে ওয়ার্ক ডান ইজ ইকাল টু হিট। এখানে দেখ ভলিউম বাড়ছে, দ্যাট মিনস ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম, ঠিক আছে, তার মানে হিট ইজ গিভেন টু দ্য সিস্টেম, তাই না? ডাব্লিউ পজিটিভ মানে ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম। আবার ডাব্লিউ যদি পজিটিভ হয়, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, কিউটাও পজিটিভ হবে, ডেল্টা কিউ, ঠিক আছে, তার মানে হিট ইনপুট হয়েছে সিস্টেম, ঠিক আছে। তাহলে লেখ হিয়ার, here heat absorbed by the gas, here heat absorbed by the gas। আচ্ছা, একটু বলে রাখি, এইখানে কিন্তু কার্নট ইঞ্জিনের ওয়ার্কিং সাবস্টেন্স হচ্ছে আইডিয়াল গ্যাস, ঠিক আছে, এটা শুধু মাথায় রাখতে হবে। এখানে ওয়ার্কিং সাবস্টেন্স হচ্ছে আইডিয়াল গ্যাস। লাইক হিয়ার হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস, এটা ব্র্যাকেটে লিখছি Q1 ফ্রম দ্য হট রিজার্ভার is equal to work done by the gas, এটাকে হচ্ছে W1 বলছি। তাহলে তাহলে W1 ইকুয়ালস টু Q1, এটা কি হচ্ছে, যেহেতু এটা আইসোথার্মাল প্রসেস, তার মানে NRT1, এখানে হচ্ছে লগ বেস ই, ফাইনাল ভলিউম হচ্ছে V2 বা ইনিশিয়াল ভলিউম V1, ঠিক আছে। এটা ইকুয়েশন নাম্বার আমি 1 দিলাম, ঠিক আছে। এনটা হচ্ছে নাম্বার অফ মোলস, ঠিক আছে। আর T1টা তো আগেই বলেছি, টেম্পারেচার অফ হট রিজার্ভার, দেখে নেন। ঠিক আছে, পরের পেজে যাব। আচ্ছা, এখানে একটা পয়েন্ট নোট করে নিচ্ছি। এটা হচ্ছে লেক আইডিয়াল গ্যাস is taken as working substance
আইডিয়াল গ্যাস ইজ টেকেন অ্যাজ ওয়ার্কিং সাবস্টেন্স ইন কার্নট ইঞ্জিন। ঠিক আছে। আর এখানে ওই এনটা হচ্ছে নাম্বার অফ মোলস, এটা তো বোঝাই যাচ্ছে, নাম্বার অফ মোলস। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টটা তো হয়ে গেল, এবার নাম্বার টু। নাম্বার টু হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। নাম্বার টু হচ্ছে অ্যাডিয়াবেটিক অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, এটা হচ্ছে বি থেকে সি, ফিগারে বি থেকে সি। আচ্ছা, অ্যাডিয়াবেটিক প্রসেসে একটা জিনিস আমরা জানি যে হিট ট্রান্সফার কিছু হবে না সিস্টেমের সাথে, সারাউন্ডিংস এর বা কোনো সিস্টেমের মধ্যে বা মানে সিস্টেমের সাথে কোনো হিট এক্সচেঞ্জ হবে না সারাউন্ডিংস এর বা যাই হোক। ঠিক আছে। তো এক্ষেত্রে এক্সপ্যানশন হচ্ছে ডেফিনেটলি ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম হবে। ঠিক আছে, লেখ তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। সেকেন্ড প্রসেস তাহলে W2 লিখলাম। ফর্মুলা কি বলছে, NR ডিভাইডেড বাই 1 - গামা ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। ঠিক আছে, তাহলে এটা ইকুয়েশন নাম্বার 2 গেল। ঠিক আছে। আচ্ছা, এবার এই প্রসেস सर बीसी एक्सपेंशन होगा कि कंप्रेशन? बीसी तो एक्सपेंशन हो रहा है, देखो वॉल्यूम बढ़ रहा है। ठीक है सर। हाँ। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম, এইখানটা আছে অ্যাডিয়েবেটিক প্রসেস। অ্যাডিয়েবেটিক প্রসেসে আমরা টেম্পারেচার ভলিউমের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে T × V⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করি। ঠিক আছে, দেখা যাক কি হয়। এখানে যদি আমরা নোটিস করি, তার মানে কি হচ্ছে, লেট T1 V2⁻⁻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 
টি ওয়ান ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ভি থ্রি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তাহলে কি হচ্ছে টি ওয়ান বাই টি টু, এখানে হচ্ছে ভি থ্রি বাই ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। ঠিক আছে, এইটা আমাদের পরে কাজে লাগবে, এক্ষুনি কাজে লাগবে না, তাই আমি এটা করে রাখলাম ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, ওয়ার্ক ডানটা তো এলো, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। এরপরে নাম্বার থ্রি হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল আইসোথার্মাল কম্প্রেশন, এটা হচ্ছে সি থেকে ডি। আইসোথার্মাল কম্প্রেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউম কমছে, তার মানে এটা আইসোথার্মাল কম্প্রেশন। তাহলে এখানে ভলিউম কমছে মানে ওয়ার্ক ইজ ডান অন দা গ্যাস, তার মানে ওয়ার্ক ডান বাই দা গ্যাস ক্যালকুলেট করলে সেটা নেগেটিভ আসবে। ঠিক আছে, দেখা যাক কি আছে। লেখ ওয়ার্ক ডান বাই দা গ্যাস, ওয়ার্ক ডান বাই দা গ্যাস। আচ্ছা, বাই দা ওয়ে, এখানে যেহেতু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি জিরো, তার মানে ওয়ার্ক ইজ ইকুয়াল টু হিট, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ হবে। অ্যান্ড হিয়ার ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস অ্যান্ড অলসো হিট ইজ রিলিজড বাই দ্য গ্যাস। কিন্তু আমরা এটাকে, এই হিটটা তো আমাদের কাজে লাগবে না, মানে এফিসিয়েন্সি ক্যালকুলেট করার সময়। তার কারণ হচ্ছে যে এফিসিয়েন্সিতে যে ডাব্লিউ বাই কিউ ওয়ান আছে, ডাব্লিউ নেট বাই কিউ ওয়ান, দ্যাট কিউ ওয়ান ইজ না, ইজ অনলি হিট ইনপুট টু দ্য সিস্টেম, হিট ইনপুট টু দ্য ইঞ্জিন, heat taken from the hot reservoir, not the heat rejected to the cold reservoir। ঠিক আছে, এখানে যেহেতু হিট রিজেক্ট হচ্ছে এখানে, তাই এই হিটটা আর আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কি হচ্ছে, এখানে আমরা লিখছি W3, সেটা হচ্ছে এন আর টি টু, এবারে লগ এখানে ফাইনাল ভলিউম বা ইনিশিয়াল ভলিউম। তাহলে ফাইনাল ভলিউমটা হচ্ছে V4, ইনিশিয়াল ভলিউমটা হচ্ছে V3। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 4 হয়ে গেল এটা। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু নেগেটিভে আসবে, কারণ V4 ইজ লেস দ্যান V3। দেখ ডায়াগ্রামে, দেখ V4টা এখানে, V3টা এখানে, তার মানে এটা কম আছে V4টা, তার মানে এটা ফ্র্যাকশন তো, লগের ভেতরে যে টার্মটা, তার মানে পুরো জিনিসটা নেগেটিভ।
ঠিক আছে, এখান থেকে বোঝা গেল ঠিকই লিখেছি আমি। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এগুলো চেক করে করে দেখতে পারি যে যেটা আমরা লিখছি সেটা আমরা ঠিক লিখছি কিনা। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা 3 নম্বর স্টেপ হলো। এবার 4 নম্বর, 4 নম্বর লাস্ট যেটা আছে অ্যাডিয়েবেটিক কম্প্রেশন। অ্যাডিয়েবেটিক কম্প্রেশন, অ্যাডিয়েবেটিক কম্প্রেশন এটা হচ্ছে লাস্ট ওই ডি থেকে এ, ডি থেকে এ। ঠিক আছে, তাহলে এখানে এক্ষেত্রে লেখ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কি হচ্ছে W4, সেটা হচ্ছে ওই এন আর ডিভাইডেড বাই 1 - গামা ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। তো এক্ষেত্রে যদি আমরা দেখি ফাইনালটা T1, ইনিশিয়ালটা T2। ঠিক আছে, তার মানে ওই T1 - T2। আচ্ছা, তাহলে এটা কি এরকম লেখা যেতে পারে, একটা মাইনাস কমন নিয়ে, তাহলে এখানটা T2 - T1 হয়ে গেল। তাহলে এই জিনিসটাই কিন্তু আবার W2, তাহলে এটা -W2 হয়ে যাচ্ছে, এটা ইকুয়েশন নাম্বার 5। ঠিক আছে, আচ্ছা, তার মানে এক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস নেগেটিভ আসছে, তার মানে আবার কি হচ্ছে, হিট রিলিজ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে না, হিট রিলিজের কোনো ব্যাপার নেই, হিট তো এক্সচেঞ্জ কিছু হবেই না, অ্যাডিয়াবেটিক। ঠিক আছে, তাহলে হিটের কোনো ব্যাপার নেই, শুধু আমরা 3 নম্বর প্রসেসটাই আমরা দেখে নিলাম যে হিট যেহেতু রিজেক্ট হচ্ছে তাই ওই হিটটাকে আর আমরা নিলাম না। ঠিক আছে, তো ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস আমরা দেখে নেবো, ইকুয়েশন অফ স্টেট আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ওই TV⁻⁻1 এখানে আমরা অ্যাপ্লাই করছি, দেখে নেন। প্রথমে হচ্ছে T2, এখানে V4⁻⁻1, ফাইনালি হচ্ছে T1 V1⁻⁻1। তাহলে এখান থেকে দেখ V4/V1⁻⁻1, আর এখানে হচ্ছে T1/T2। এটা ইকুয়েশন নাম্বার 6 দিয়ে রাখলাম। ঠিক আছে, এবারে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা লাগবে যে নেট ওয়ার্ক ডান। ঠিক আছে, লেখ তাহলে নেট ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, নেট ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইন এ কমপ্লিট সাইকেল কি হচ্ছে ডাব্লু নেট। এটা হচ্ছে দেখ 4টে ওয়ার্ক ডান আছে, W1, W2, W3 অ্যান্ড W4। আচ্ছা, এখানে দেখ W1 + W2 + W3, লাস্টেরটা কি হচ্ছে W4 এর জায়গায় -W2 লিখে দিলাম, তাহলে এটা কেটে গেল, তাহলে W1 + W3 হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, দেখে নে ভালো করে।
আচ্ছা, পরের পেজে গেলাম। তাহলে নেট ওয়ার্ক ডান পেলাম আমরা। ঠিক আছে, এবার আমরা দেখছি এফিসিয়েন্সি। দেখ, এফিসিয়েন্সি অফ কার্নট ইঞ্জিন কি হচ্ছে, ইটা ইজ ইকাল টু ডাব্লু নেট বাই কিউ ওয়ান। ঠিক আছে, ডাব্লু নেটটা তো আমরা পেয়েছি W1 প্লাস W3, আর কিউ ওয়ানটা W1 আছে, তাহলে এখানে 1 প্লাস W3 বাই W1। আচ্ছা, একটু আগে আমরা যেগুলো দেখলাম, W3টা আমরা দেখলাম হচ্ছে N/T2 লগ বেস ই, এখানটা হচ্ছে V4 বাই V3। ঠিক আছে, N/T1 এখানটা হচ্ছে V2 বাই V1, 1 প্লাস এখানে T2 বাই T1, এরকম চলে এলো। আচ্ছা, এখানে আরো কিছু ক্যালকুলেশন আমাদের করতে লাগবে। আপাতত এটাকে ইকুয়েশন নাম্বার 7 দিলাম। এখন আমরা আগে আবার ফিরে যাচ্ছি, এই যে ইকুয়েশন 3 আর ইকুয়েশন 6 এই দুটোকে আমরা ইকুয়েট করছি। ঠিক আছে, তাহলে লেখ ফ্রম ইকুয়েশন 3 অ্যান্ড 6। দেখ, একটা সাইড সেম আছে, T1 বাই T2, তাই না? তাহলে কি হচ্ছে, অন্য সাইড গুলো যদি আমরা ইকুয়েট করি, তাহলে একটা তো হচ্ছে V3 বাই V2 হোল টু দি পাওয়ার গামা-1, আর একটাতে হচ্ছে V4 বাই V1 হোল টু দি পাওয়ার গামা-1। তাহলে জিনিসটা কি হচ্ছে, V3 বাই V2 ইকুয়ালস টু V4 বাই V1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখ V1 বাই V2, আর এখানে হচ্ছে V4 বাই V3। আচ্ছা, এই V4 বাই V3 এইটা এসেছে, তাহলে একটা কাজ আমরা করতে পারি যে এটা যদি আমরা উল্টে দিই, V2 বাই V1 করে দিই, তাহলে এখানটা হয়ে যাবে, এটা উল্টে দিলে হয়ে যাবে, এখানটাকে আমরা এইভাবে লিখতে পারি যে V4 বাই V3 হোল টু দি পাওয়ার -1, এরকম লিখতে পারি আমরা, তাই না? তাহলে এইটা যদি আমরা এরকম লিখতে পারি, তাহলে এইখানে V2 বাই V1 এর জায়গায় বসিয়ে দেবো। ঠিক আছে, ফ্রম ইকুয়েশন 7 আমরা কি পাচ্ছি, 1 প্লাস T2 বাই T1, দেখ লগ, আচ্ছা এখানে V4 বাই V3, এখানে হচ্ছে লগ V2 বাই V1 এর জায়গায় ওই V4 বাই V3 হোল টু দি পাওয়ার -1। তাহলে এই মাইনাসটা বাইরে চলে যাবে, তাহলে 1 মাইনাস T2 বাই T1, এখানে নিউমারেটারে লগ V4 বাই V3 লগ, এখানেও V4 বাই V3, তাহলে এবার এইটা কেটে গেল, কেটে গিয়ে এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 এলো। ঠিক আছে, এই হচ্ছে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি। ঠিক আছে, দেখে নে, দেখে নে।
আচ্ছা, দেখ। স্যার, হ্যাঁ। লগ V4/V3টা কি বিশাল স্মল? কেন স্মল কেন? বাইনোমিয়াল এখানে হচ্ছে তো। না না, কোনো বাইনোমিয়াল বাইনোমিয়াল এখানে, হয়নি, কোনো বাইনোমিয়াল হয়নি। কোথায় হয়েছে? ওই তো এখানে তো মাইনাসটা যে চলে এসেছে, এইখানটা? এর যে না না না, ওই যে নিচের স্টেপটা। এইখান থেকে মাইনাসটা বাইরে এনেছি তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো লগের প্রপার্টি, জানিস না? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা দেখ, পরের পেজে গেলাম। আচ্ছা, সেকেন্ড ল এর তো আমরা দুটো স্টেটমেন্ট দেখেছিলাম আগের আগের ক্লাসে। আর একটা স্টেটমেন্ট আমরা দেখছি। ঠিক আছে, লেখ। অ্যানাদার স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। অ্যানাদার স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। লেখ, নো হিট ইঞ্জিন, নো হিট ইঞ্জিন অপারেটিং অপারেটিং between energy reservoirs energy reservoirs
দেখ, যেটা বলছিলাম যে like no heat engine operating between energy reservoirs at temperatures T1 and T2 can exceed the Carnot efficiency, can exceed the Carnot efficiency বলে এটা এইভাবে লেখ। এই ঠিক আছে, কোনো হিট ইঞ্জিনেরই এফিসিয়েন্সি এর থেকে বেশি হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। ঠিক আছে, এখানে একটা থিওরেম আছে কার্নট থিওরেম বলে, তোরা পড়েওছিস হয়তো, লেখ তাহলে কার্নটস থিওরেম লেখ। all reversible heat engines all reversible heat engines operating between the same two temperatures have equal efficiency and no engine operating between the same two temperatures can have an efficiency greater than this. ওকে, এটা হচ্ছে কার্নটস থিওরেম। ঠিক আছে, এবার একটা অঙ্ক দিচ্ছি আমি। দেখ, এখানে আছে হট রিজার্ভার যার টেম্পারেচার হচ্ছে 600 কেলভিন। এদিকে আছে কোল্ড রিজার্ভার যার টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। এখানে রয়েছে 100 জুল, এখানে রয়েছে 40 জুল, এখানে রয়েছে 60 জুল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের হিট ইঞ্জিন। ঠিক আছে, কোয়েশ্চেনটা হচ্ছে could this heat engine be built? First option yes, second option no, third option it's possible, it's impossible to tell without knowing
without knowing what what kind of cycle it uses. ঠিক আছে, নে দেখ, ট্রাই কর। আচ্ছা, অর্ঘ্য বলছে ইয়েস, দর্শনা বলছে বি, তার মানে নো। বল অর্ঘ্য, কি বলতে চাইছিস? ইয়েস কেন হবে? স্যার ওটার এই যে হিট ইঞ্জিনটা দেয়া আছে এটার এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করলাম। তো হ্যাঁ, স্যার এফিসিয়েন্সি যেটা হচ্ছে নেট ওয়ার্ক ডান বাই টোটাল হিট এক্সট্রাক্টেড। তো হ্যাঁ। স্যার 60/100 আসছে। তো ওখানে স্যার এফিসিয়েন্সি আসছে 0.6, হুইচ ইজ লেস দেন 1 যদি বেশি হয় তাহলে কার্নট থিওরেমের এগেনস্টে চলে যাবে। তো আচ্ছা, ওই জন্য যদি 1-এর এগেনস্টে যাচ্ছে না, তাই এই হিট ইঞ্জিনটাকে ক্রিয়েট করা পসিবল। কার্নট থিওরেম নয়, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর এগেনস্টে যাবে বলছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দর্শনা কি বলছে, দর্শনা? तो 100 जूल एनर्जी अगर अब्सॉर्ब करे तो 60 + 46 106 एमिट कैसे करेगा? आप कैसे, फिर से बताओ। सर 600 केल्विन टेम्परेचर है, उसमें 100 जूल एनर्जी वो अब्सॉर्ब कर रहा है, लेकिन रिलीज कर रहे हैं 60 + 46 106 जूल। हाँ, तो उससे क्या प्रॉब्लम होता है? सर लॉ ऑफ कंजर्वेशन ऑफ एनर्जी तो वायलेट हो ऑफ जाता कंजर्वेशन ऑफ एनर्जी ठीक ही तो है। देखो, 100 जूल एब्जॉर्ब कर रहा है और रिलीज कर रहा है, देखो इधर 60 इधर 40, तो टोटल तो 100 ही है। है। तो 46 लगा। नहीं नहीं, ये 40 है एक्चुअली। ठीक है, फिर से बताओ, देखो।
আর কেউ কিছু বলবে? এনিবডি এলস? আচ্ছা, আমরা পরের পেজেই চলে যাব। পরের পেজে বলছি। লেখ, লেখ, হ্যাঁ, লেখ এফিসিয়েন্সি। স্যার হ্যাঁ, ওই যে স্যার থার্ড অপশনটা দেয়া ছিল, একটা জাস্ট যদি হিট ইঞ্জিন রান করে, সেটা তো সবসময় মানে একটা সাইক্লিক প্রসেসেই রান করবে। আর তাহলে মানে থার্ড অপশনটার মানে কি? থার্ড অপশনটার মানে ইটস ইম্পসিবল টু টেল উইদাউট নোয়িং দ্য কাইন্ড অফ সাইকেল ইট ইউজেস, মানে কি সাইকেল আছে সেটা তো বলা নেই এখানে। তো মানে কোথায় আইসোথার্মাল হচ্ছে না অ্যাডিবেটিক হচ্ছে না আইসোকোরিক আইসোবারিক, কিরম সাইকেল তো আমরা জানি না এখানে, সেটাই বলতে চাইছে। ঠিক আছে, দেখ এফিসিয়েন্সি অফ এ কার্নট ইঞ্জিন, কার্নট ইঞ্জিন অপারেটিং between the two energy reservoirs কি হচ্ছে ইটা কার্নট 1 - T2/T1, তার মানে এটা হচ্ছে হাফ বা 50%। এবার যে কোনো অন্য ইঞ্জিনের এফিসিয়েন্সি বিটুইন দ্য সেম এনার্জি রিজার্ভার্স ইট ক্যানট বি মোর দ্যান দিস, তাই তো? দেখ তাহলে, দেখ ইন দ্য গিভেন বাইরাম লেখ অ্যাকর্ডিং টু the given energy diagram, efficiency of the engine কি হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু দ্যাট W/Q1, তাই না? ডাব্লুটা তো এখানে দেওয়া আছে 600, Q1টা হচ্ছে 100, সরি 60 আর 100, 60 আর 100, তার মানে 0.6। এটা কিন্তু 0.5 থেকে বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কার্নটস থিওরেম যেটা অ্যালাউ করে না। ঠিক আছে, বা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তো এটা একই। ঠিক আছে, তো লেখ তাহলে, লেখ, লেখ we know that no engine operating between the same energy reservoir, we know that no engine operating between the same energy reservoirs can have an efficiency greater than that of a Carnot engine. So this engine cannot be built. ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, সিম্পল ব্যাপার, পসিবল নয়, নো। স্যার হ্যাঁ, তার মানে স্যার যদি এরকম কোনো ইঞ্জিন দিয়ে এরকম কোয়েশ্চেন করে রাখে, মানে তাহলে আগে ওটা কার্নট হিসেবে যদি রান করে তাহলে কি এফিসিয়েন্সি হতো, আর ওয়ার্ক ডান বাই
Q1 করে যে এফিসিয়েন্সি আসছে ওই দুটোকে কম্পেয়ার করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক মানে আছে। যদি ও যদি মানে যেটা মেন এফিসিয়েন্সি যেটা ইকুয়েশন ছিল, ওই ওয়ার্ক ডান বাই হিট অ্যাবজর্ব, হুম, ওইটা যদি কার্নট হিসেবে রান করছে যা এফিসিয়েন্সি তার থেকে বেশি হয়ে যায়, তাহলে আর বিল্ড করা পসিবল নয়। করা পসিবল না, হ্যাঁ। দেখ, ঠিক আছে। দেখ আমি তো ভ্যালু তো একটা আমি আমার মনের মতোই লিখে দিতে পারি, কিন্তু আদৌ কি সেটা সম্ভব, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এর পরের একটা অঙ্ক দেবো। দেখ, a Carnot engine, Carnot engine is cooled by water at T2 equals to 10 degree Celsius, full stop. What what temperature must be maintained, must be maintained maintained in the hot reservoir, in the hot reservoir of the engine, to have a thermal efficiency of 70%। ঠিক আছে, নে ট্রাই কর, দেখে নে।
বল আনসার। স্যার 33.33 ডিগ্রি সেলসিয়াস। 33.3 না, হলো না। স্যার 976 কেলভিন। হ্যাঁ ঠিক, 976 তো হলো না। 943.3. 943, কারেক্ট কারেক্ট। ঠিক আছে, বলছি এবার, পরের পেজে গেলাম। তাহলে দেখ এখানে কি বলেছে। What temperature must be maintained in the hot reservoir of the engine to have a thermal efficiency of 70%? ঠিক আছে, তো কার্নট ইঞ্জিন অপারেট করছে, তাহলে এখানে ইটা কার্নট, এটা আমরা জানি 1 - T2/T1। এটা 70% বলেছে, তার মানে 70/100 1 - T2/T1। তার মানে T2/T1 হচ্ছে 1 - 70/100, তার মানে 30/100। আচ্ছা, এখানে T2টা বলেছে 10 ডিগ্রি, তার মানে হচ্ছে 283 কেলভিন। T1টা আমাকে বের করতে হবে 3/10, তার মানে T1টা হয়ে যাচ্ছে 2830/3। ঠিক আছে, এটা মোটামুটি এরকম আসবে 943 কেলভিন, যেটা হচ্ছে আমাদের 670 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে,
তো এটা তো আমাদের কার্নট সাইকেলের জন্য, কার্নট ইঞ্জিনের জন্য হলো। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি কোনো রিয়েল ইঞ্জিনের ক্ষেত্রে যে এফিসিয়েন্সিটা হয় সেটা কার্নট ইঞ্জিনের থেকে সবসময় কম থাকে, কারণ কার্নট ইঞ্জিনেরই এটা একটা আইডিয়ালাইজড ইঞ্জিন যেটার এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম যেটা হতে পারে আর কি। কিন্তু রিয়েল ইঞ্জিনের এফিসিয়েন্সি ওর থেকে কম হবে, মানে 70% হবে না। এবারে তাহলে রিয়েল ইঞ্জিনের ক্ষেত্রে যদি 70% করতে হয়, তাহলে কি হবে ব্যাপারটা সেটা আমি বলছি। ধর ইটা ইকুয়ালস টু 1 - T2/T1। এবারে রিয়েল ইঞ্জিনের ক্ষেত্রে আমি কি বলছি, 70% অ্যাচিভ করা সম্ভব নয়। সাপোজ এটা 60% যদি হয়, 0.6, তার মানে 0.7 করতে গেলে এফিসিয়েন্সি আমাকে তো 70% রাখতে হবে। তার মানে ইটাটাকে যদি আমি ইনক্রিজ করতে চাই, তাহলে এখানে 1 - T2/T1 আছে, তার মানে T2/T1টা ডিক্রিজ করতে হবে, তাই না? T2/T1টা ডিক্রিজ করতে হবে, তার মানে T1টাকে আমাকে বাড়াতে হবে, মানে হট রিজার্ভারের টেম্পারেচার আমাকে বেশি নিতে হবে, কারণ T2টা তো কনস্ট্যান্ট, এখানে 10 ডিগ্রি রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা পয়েন্ট নোট করে নিচ্ছি। লেখ, এ রিয়েল ইঞ্জিন, এ রিয়েল ইঞ্জিন would need a higher temperature, a higher temperature than this to provide 70% efficiency, because no real engine no real engine will match the Carnot efficiency। ঠিক আছে, আমি যেটা বললাম সেটাই লিখলাম, দেখে নে ভালো করে। আচ্ছা, পরের অঙ্ক দিয়ে দিচ্ছি আমি, দেখ, লেখ, an electric power plant। सर हाँ इसमें अगर हायर टेम्परेचर लेगा तो 1 - जो T2 - T1 होते हैं वो तो कम हो जाएगा। हाँ, ये कम हो जाएगा। नहीं, अगर T1 को हायर लेते हो तो T2/T1 कम होगा, लेकिन वन हाँ। माइनस T2/T1 ज्यादा होगा, है ना? हाँ सर। हम्म। तो फिर तो एफिशिएंसी ज्यादा हो गया, लेकिन कार्नोट इंजन से तो एफिशिएंसी ज्यादा हो नहीं सकता ना सेकंड मैं लॉ के ये हिसाब बोल रहा से। हूँ कि देखो, 70 एक्चुअली जो कार्नोट इंजन के अकॉर्डिंग जो एफिशिएंसी आया वो 70% है। ठीक है, तो किसी भी रियल इंजन को अगर तुम ऑपरेट करवाओगे तो उसमें तो 70% तक अचीव नहीं कर पाएगा ना एफिशिएंसी, तो उससे कम होगा। हाँ ठीक, सर। तो अगर तुम एफिशिएंसी को बढ़ाना चाहते हो तो यहाँ पे T2 को इंक्रीज करना होगा। अच्छा, ठीक है सर। नेक्स्ट, an electric power plant, an electric power plant boils water boils water to produce high pressure to produce high pressure steam at 400 degrees Celsius, full stop,
the high pressure steam, the high pressure steam spins a turbine as it expands, then the turbine spins the generator. Then the turbine spins the generator, মানে AC generator. Full stop. The steam is then condensed. The steam is then condensed back to water, in an ocean cooled heat exchanger. Ocean cooled heat exchanger at 25 degrees Celsius. Full stop. What is the maximum possible? What is the maximum possible efficiency? What is the maximum possible efficiency with which heat energy can be converted into electric energy? ঠিক আছে, দেখ এটা।
আচ্ছা আচ্ছা, এই তো তোরা পাঠিয়েছিস, দেখলাম, দেখছি। হুফ, তো এখানে যেটা চাইছে সেটা হচ্ছে যে what is the maximum possible efficiency with which heat energy can be converted into electrical energy? তো এটা অবশ্যই কার্নট এফিসিয়েন্সি হবে, ঠিক আছে। তাহলে the maximum possible efficiency, the possible efficiency maximum possible efficiency is is that of a Carnot engine operating between these temperatures, ঠিক আছে। তাহলে here T1 equals to 400 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 400 প্লাস এটাতে আমরা 673 কেলভিন। আর T2 টা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 298 কেলভিন। তাহলে এটা যে ম্যাক্সিমাম যেটা কার্নট এফিসিয়েন্সি 1 মাইনাস T2 বাই T1, এইটা এরকম 0.56 আসবে, তার মানে অ্যারাউন্ড 56%। এইটাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবল এফিসিয়েন্সি, যেটা দিয়ে মানে হিট এনার্জি থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করতে পারবো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটিতে এতটা অ্যাচিভ করা যায় না, অ্যারাউন্ড 1/3 আমরা পেতে পারি, ঠিক আছে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট হোক বা হাইড্রো ইলেকট্রিক হোক বা যাই হোক, যেখানে মানে ধর এই কোল বার্ন হচ্ছে, ওখানে যে হিটটা প্রডিউস হচ্ছে না, তার 1/3ই আমরা ইলেকট্রিক পাওয়ার হিসেবে পেতে পারি, বাকি 2/3 অ্যাকচুয়ালি ওয়েস্ট হিট হিসেবে বেরিয়ে যায়, ঠিক আছে। ওটা আমরা পেতে পারি না, এটা মানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এটাই, যে ম্যাক্সিমাম আমরা অ্যাচিভ করতে পারি না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এখানে লেখ, একটা পয়েন্ট নোট কর। লেখ, দিস ইজ অ্যান আপার লিমিট, দিস ইজ অ্যান আপার লিমিট, মানে এটা ম্যাক্সিমাম পসিবল এফিসিয়েন্সি, ঠিক আছে। ফুল স্টপ দিয়ে লেখ, রিয়েল কোল, কমা oil, gas, and nuclear heated steam generators actually operate at approximately 35% থার্মাল এফিসিয়েন্সি, ঠিক আছে। এটাই 1/3 এরকমই হয় থার্মাল এফিসিয়েন্সি, converting only about 1/3 of the fuel energy, 1/3 of the fuel energy to electric energy, to electric energy while exhausting about 2/3 of the energy, about 2/3
of the while exhausting about 2/3 of the energy to the environment to the environment as waste heat. ঠিক আছে, এটাকে আর আমরা রিকভার করতে পারি না। ঠিক আছে, কারণ ওই স্টিমটা মানে যে কোনো ধর ইঞ্জিনের ক্ষেত্রে মানে কি হচ্ছে, টারবাইন ঘুরছে কিন্তু উল্টো দিক দিয়ে গ্যাস মানে যে স্টিমটা বেরিয়ে যাচ্ছে সেটা তো বেরিয়েই গেল, সেটা তো আর আমরা রিকভার করতে পারছি না। হ্যাঁ, এবার ওটার একটা পোর্শন হয়তো কনডেন্স করে আবার আমরা রিইউজ করছি, কিন্তু ওই হিটটা ওটা বেরিয়েই গেল। ঠিক আছে, তাহলে হ্যাঁ ওয়েস্ট হিট, এখানে ব্র্যাকেটে লেখ the heat source the heat source has nothing to do with has nothing to do with the efficiency, full stop. all it does all it does is boil water, bracket close, for like not much can be done not much can be done to alter the low temperature limit, to alter the low temperature মানে cold reservoir, low temperature limit। লো টেম্পারেচার লিমিটও আমরা খুব একটা আমরা চেঞ্জ করতে পারবো না, যেটা কোল্ড রিজার্ভার যেমন ধরো কুল্যান্ট বা ওই জায়গাটায় যা টেম্পারেচার আছে রুম টেম্পারেচার হতে পারে। ঠিক আছে, ওখানে আমাদের হাত নেই। ফুল স্টপ দিয়ে লেখ the high temperature limit the high temperature limit high temperature limit is determined by the maximum by the maximum temperature and pressure by the maximum temperature and pressure the boiler and turbine can withstand। ঠিক আছে, মানে এটা বোঝা গেল নিশ্চয়ই। কারণ যে হট রিজার্ভার মানে যে বয়লারের যে টেম্পারেচারটা, সেইটা কিন্তু তার একটা ম্যাক্সিমাম লিমিট আছে, কারণ বেশি টেম্পারেচার দিয়ে দিলে বয়লার ফেটে যেতে পারে এক নম্বর, বা টারবাইনটাও ভেঙে যেতে পারে। তাই না, বেশি যদি খুব স্পিডে যদি স্টিম ফ্লো করে টারবাইন ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেখানেও কিন্তু আমি মানে হট রিজার্ভারের টেম্পারেচার চাইলে আমি খুব বাড়াতে পারবো না। ঠিক আছে, তারও একটা লিমিট আছে। ঠিক আছে, এরপর লেখ the efficiency of electricity the efficiency of electricity generation the efficiency of electricity generation is far less than is far
less than most people than most people imagine। ঠিক আছে, আমরা যেটা ভাবি যে অনেক বেশি এফিসিয়েন্সির সাথে আমরা ইলেকট্রিক এনার্জি তৈরি করছি তা কিন্তু নয়। ঠিক আছে, তো 1/3 এনার্জি আমরা পাচ্ছি, 2/3 কিন্তু লস হচ্ছে, মানে সেটা এনভায়রনমেন্টে যাচ্ছে এবং এনভায়রনমেন্টের অনেক ক্ষতি করছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, কি হচ্ছে ইভেন ইভেন শহরে যে ইলেকট্রিক কার চলছে আজকে, আমরা ভাবছি এখানে তো কোনো পলিউশন হচ্ছে না, কিন্তু তা নয়। সেই ইলেকট্রিসিটিটা যেখানে তৈরি হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্টে, সেখানে কিন্তু যে ফুয়েল বার্নিং হয়ে, সেটা কোল হতে পারে বা যাই হোক না কেন, হয়ে সেই ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, সেখানে কিন্তু টোটাল বার্ন ফুয়েলের যে এনার্জি তার কিন্তু 2/3 কিন্তু চিমনি দিয়ে এনভায়রনমেন্টে রিলিজ হচ্ছে কিন্তু। ঠিক আছে, অনলি 1/3 ইলেকট্রিসিটিতে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, এটা সিটিতে পলিউশন করছে না, কিন্তু অন্য জায়গায় পাওয়ার প্ল্যান্টের জায়গায় কিন্তু পলিউশন হচ্ছে কিন্তু। ঠিক আছে, তবে এদিক দিয়ে সোলার সেল কিন্তু ভালো আর কি। ঠিক আছে, এটা নিরাপদ। এখানে কোনো রকম মানে ওর তো মানে যে ফাংশনটা, মানে এই হিট ইঞ্জিনের ফাংশনের মতোই নয়, ওটা সেমিকন্ডাক্টর ডিভাইস। ঠিক আছে, সোলার সেল আমরা 12-এ পড়বো। ঠিক আছে, এগুলো সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয় ওখানে। ওই সোলার এনার্জি থেকে মানে ডাইরেক্ট তৈরি হচ্ছে ইলেকট্রিসিটি। ঠিক আছে, কোনো রকম এমিশন কিন্তু এখানে হয় না। ঠিক আছে, তাহলে লাইক মোস্ট পিপল ক্যান ইমাজিন, কমা, but it is an but it is an unavoidable unavoidable consequence unavoidable consequence of the second law of thermodynamics। ঠিক আছে, তো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টেও কিন্তু ওই থার্মোডাইনামিক্স এর সেকেন্ড লটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে ইন দা সেন্স, মানে ওই ব্যাপারটা তোরা বুঝতেই পারছিস, যেটা থার্মোডাইনামিক্স সেকেন্ড ল, 100% হিট থেকে ওয়ার্ক মানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা সম্ভব নয়। ঠিক আছে, এই ব্যাপারটা আর কি। ঠিক আছে, দেখে নে।
ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে এই থাকলো। রেফ্রিজারেটর আবার পরের দিন বলবো। ঠিক আছে, এন্ড করলাম তাহলে। স্যার, হ্যাঁ বল। স্যার ওই আগের দিন যে কোশ্চেনটা পাঠিয়েছিলাম ওই স্যার লিখলেন যে দুটো গ্রাফই অ্যাডিয়াবেটিক। হ্যাঁ, ওখানে তো স্যার গ্রাফগুলো কোথাও বলা নেই যে অ্যাডিয়াবেটিক আছে, তাহলে স্যার আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিকের গ্রাফ তো প্রায় একই দেখতে ছিল। বলছি আমি, ওই কোয়েশ্চেনটা আমি জানি, ওটা ওই জন্যই বলছি। ঠিক আছে, ওটা পুরনো এসেছে, ওটা ওই বোধহয় যেই মেন্স বা কিছুতে একটা এসেছে, নিটে আগে এসেছে অনেক। ঠিক আছে, ওটা আমিও করাবো ক্লাসে পরে। ঠিক আছে না, আমি, ওখানে আসলে পরিষ্কার করে কোনো বলা নেই না যে অ্যাডিয়াবেটিক গ্রাফ। ওটা মানে মানে অ্যাকচুয়াল যখন এসেছিল ওটা কোয়েশ্চেনে ছিল, যে বছর এক্সামে এসেছিল। কিন্তু এবার তুই যে বই থেকে নিয়েছিস বা কোথা থেকে নিয়েছিস আমি জানি না, সেখানে যারা দিয়েছে তারা হয়তো ওটা লিখতে ভুল করেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ক্লাস এন্ড করলাম। কারণ স্যার হ্যাঁ বল। কারণ স্যার অ্যাডিয়াবেটিক আর আইসোথার্মালের গ্রাফের মধ্যে তো শুধু একটা গামার ডিফারেন্স, শুধু অ্যাডিয়াবেটিক আর আইসোথার্মালটা একটু স্টিপার হয়ে যায়, এই তো তফাৎ। হ্যাঁ, আইসোথার্মাল দিয়ে তো আমি বুঝতে পারবো না, আইসোথার্মালের স্লোপ তো হ্যাঁ। ওই -p/v, তাই তো? সেখান দিয়ে হুম। বোঝা যাবে, ডিগ্রিজ অফ ফ্রিডমটা কত বোঝা যাবে না তো। না। মাত্র অ্যাডিয়াবেটিক কার্ভের স্লোপেতেই গামা আছে, আর গামার সাথে ডিগ্রিজ অফ ফ্রিডম রিলেটেড, ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে আমরা জানি যে মনোঅ্যাটমিক ডায়াটমিক জানতে পারবো, তাই তো? তাহলে হ্যাঁ, তার মানে আইসোথার্মাল হবে না ওটা কোনোটাই। তার মানে ওদের আইসোথার্মালের যে গ্রাফটা সেটা আরো ওপরে হবে। হ্যাঁ সে হোক না, সেটা নিয়ে আমার জানার দরকার নেই, এখানে আইসোথার্মালের কোনো ব্যাপারই নেই, কারণ আইসোথার্মাল থেকে আমি কোনো ডিসাইড কিছু করতে পারবো না। ওপরে কেন, নিচ দিয়ে হতে পারে, আইসোথার্ম কি একটাই হয় নাকি? আইসোথার্মাল কার্ভের যেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়, বাট ইটস অ্যাকচুয়ালি কোন জায়গা দিয়ে হবে, অ্যাকচুয়ালি ওটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে, যত টেম্পারেচার বাড়বে ওটা ওই y=x ইকুয়েশনে আরো উপরের দিকে যাবে, তাই তো? বলতে হ্যাঁ, আর যত টেম্পারেচার কম হবে ওটা অরিজিনের দিকে শিফট করবে। তার মানে কোন দিকে আছে ওটা ওরম বলা যাবে না ওইরকম ভাবে। তার মানে স্যার যাই হোক ওইখানে মানে যে গ্রাফগুলো দেয়া আছে সেগুলো অ্যাডিয়াবেটিক বা আইসোথার্মালের মধ্যেই হবে, কিন্তু আইসোথার্মাল দিয়ে গ্যাসগুলো কোন টাইপের সেটা বার করা যাবে না, তাই অ্যাডিয়াবেটিক ধরেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দুটো গ্রাফ যদি ওরম দিয়ে বলে যে কোনটা অ্যাডিয়াবেটিক কোনটা আইসোথার্মাল, সেটা আমরা জানি, ঠিক আছে। কিন্তু গ্যাস আইডেন্টিফাই করতে দিয়েছে মানে দুটোই অ্যাডিয়াবেটিক। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে।